হুম আমি সম্প্রতি আলজিসিরাসের একটা ঘাটে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই এবড়ো-খেবড়ো প্রান্তটায় যেখানে ভূমধ্যসাগর আর আটলান্টিক এসে মিশেছে। সেখানে হাভিয়ার নামের এক স্থানীয় লজিস্টিক্স ম্যানেজারের সাথে আমার কথা হচ্ছিল। হুম। আলজেসিরাস তো স্পেনের একদম দক্ষিণের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একদম তাই। তো তিনি একটা বিশাল আকাশী নীল রঙের কস্কো মালবাহী জাহাজ ঘাটে ভিড়তে দেখছিলেন। মানে জাহাজটা ডেকে হাজার হাজার রঙিন শিপিং কন্টেনার একদম স্তূপ করে রাখা ছিল। তিনি বেশ একটা অদ্ভুত ক্লান্তিকর মুগ্ধতার সাথে আমাকে বলছিলেন যে বন্দরের স্বাভাবিক ছন্দটা একদম মৌলিকভাবে পাল্টে গেছে। মানে ওই পুরনো দিনের আটলান্টিক বাণিজ্যের যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা আর নেই, তাই তো? ঠিক বলেছেন। খোলা মহাসাগরের দিকে হাত দেখিয়ে তিনি বললেন যে কয়েক দশক ধরে আমরা আমাদের ভবিষ্যতের জন্য কেবল উত্তর আর পশ্চিমের দিকে তাকিয়েছিলাম, আর এখন আমরা কেবল পূর্বে সূর্য ওঠার অপেক্ষায় থাকি। তার কণ্ঠে এক অদ্ভুত একটা বাস্তবসম্মত প্রশান্তি ছিল। বাপরে, এটা তো রীতিমতো একটা ফিলসফিক্যাল কথা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তার কাছে চীন চ্যালেঞ্জ কোনো ভীতিকর শিরোনাম বা ভূ রাজনৈতিক তত্ত্ব ছিল না। এটা ছিল কেবল ইলেকট্রনিক্স আর টেক্সটাইলের পরবর্তী চালান। তিনি আমাকে তার ফোনে একটা ট্র্যাকিং অ্যাপ দেখিয়েছিলেন। অ্যাপটাই স্প্যানিশ ডককে ইউ আর নিংবোর মতো শিল্প কেন্দ্রগুলোর সাথে যুক্ত করা রেখার একটা ডিজিটাল মাকড়সার জালের মতো দেখাচ্ছিল। মানে একটা বিশাল নেটওয়ার্কের জান্ত ছবি। হ্যাঁ, ঠিক তাই। যখন বাকি ইউরোপ তার পূর্ব সীমান্তে রাশিয়ার গতিবিধির উত্তেজনা নিয়ে চিন্তিত আহাভিয়ার, তখন মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অনেক বেশি শান্ত আর অনেক বেশি নিয়মতান্ত্রিক রূপান্তর ঘটতে দেখছেন। এটা একটা বিশাল বৈপরীত্য বলে মনে হয়। স্পেন ন্যাটোর একটা স্তম্ভ, ইউরোপীয় ইউনিয়নের একটা কেন্দ্রীয় স্পন্দন এবং আটলান্টিকের ঐতিহাসিক রক্ষক। কিন্তু তা সত্ত্বেও এটা পশ্চিমে বেইজিংয়ের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক অবতরণ ক্ষেত্রে পরিণত হচ্ছে। একদম। বিশ্বজুড়ে বিস্তৃত হয়ে ধুলোমাখা মাদ্রিদ টার্মিনালে শেষ হওয়া ১৩,০০০ কিলোমিটার দীর্ঘ রেললাইন থেকে শুরু করে স্প্যানিশ শহরগুলোতে নীরবে স্থাপিত হওয়া 5G টাওয়ার পর্যন্ত, আমাদের পায়ের দিকের দৃশ্যপট বদলে যাচ্ছে। পৃথিবী পূর্বের নাটকীয়তা নিয়ে আচ্ছন্ন, কিন্তু এখানে রোদের নিচে একটা নতুন প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। আর এটা ভাবতে বাধ্য করে যে কেন ইউরোপের অন্যতম কৌশলগত রক্ষক সেই প্রভাবের দিকেই এত ব্যাপকভাবে দরজা খুলে দিচ্ছে, যেখান থেকে বাকি জোট ঝুঁকি কমানোর চেষ্টা করছে। আর কি হবে যখন এই শান্ত প্রবেশদ্বারটি প্রবেশের একমাত্র পথ হয়ে উঠবে? আজ আমরা এই ডিপ ডাইভে লজিস্টিক রিপোর্ট, কাস্টমস ডেটা আর সাপ্লাই চেইন অ্যানালিসিস ঘেটে এই নীরব রূপান্তরের মেকানিজমটা ডিকোড করব। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে ওই আলজেসিরাসের ঘাটের দৃশ্যটা থেকেই শুরু করা যাক। এটা কেবল কিছু অতিরিক্ত কার্গো জাহাজের আনাগোনা নয়, এটা আসলে পুরো মহাদেশের স্নায়ুতন্ত্রের একটা আপগ্রেড। হার্ডওয়্যার আর সফটওয়্যারের এমন একটা সমন্বয় যা বিশ্ব বাণিজ্যের সংজ্ঞায় বদলে দিচ্ছে। হ্যাঁ, ম্যানুয়েল নামের একজন ক্রেন অপারেটরের গল্পটা পড়ছিলাম আমরা। আলজেসিরাস বন্দরে তিনি কাজ করছেন গত ২০ বছর ধরে। আগে তার কাজ ছিল জলের ধারে দাঁড়িয়ে জাহাজের জন্য অপেক্ষা করা, কিন্তু এখন সেই বন্দর এমন একটা নিরলস ২৪ ঘন্টার জীবে পরিণত হয়েছে যা কখনোই ঘুমায় না। ঠিক, ম্যানুয়েল এখন ১৩০ ফুট উঁচু বিশাল নিও প্যানাম্যাক্স ক্রেনের নিচে দাঁড়িয়ে কাজ করেন। শেনজেন বা নিংবো থেকে আসা বিশাল জাহাজগুলো এখন অত্যন্ত নির্ভুলতার সাথে ঘাটে ভেড়ে। এই নিও প্যানাম্যাক্স নামটার মধ্যেই কিন্তু একটা বড় কাঠামোগত পরিবর্তনের গল্প লুকিয়ে আছে। ওই পানামা খাল সম্প্রসারণের ব্যাপারটা, তাই না? একদম। খাল সম্প্রসারণের পর শিপিং কোম্পানিগুলো বুঝতে পারল যে পরিবহন খরচ কমানোর একটাই উপায়, জাহাজের আকার অকল্পনীয়ভাবে বাড়িয়ে দেওয়া। শেনজেন বা নিংবো থেকে আসা এই নতুন প্রজন্মের বিশাল জাহাজগুলো এক একটা ভাসমান শহরের মতো। এগুলো প্রায় ২৪,০০০ TEU কন্টেনার বহন করে। আমি একটু থামাই। লজিস্টিক্সের বাইরে অনেকেই হয়তো এই TEU টার্মটা জানেন না। এর মানে তো সেই সাধারণ ২০ ফুট লম্বা শিপিং কন্টেনারগুলো? হ্যাঁ, 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট। ভেবে দেখুন, ২৪,০০০ কন্টেনার একটি মাত্র জাহাজে করে আস্ত একটা ছোট শহরের কয়েক মাসের প্রয়োজনীয় সব পণ্য একসাথে চলে আসছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ সব। এই স্কেল বা মাত্রাটি অভাবনীয়। বাপরে! ম্যানুয়েল যখন ওই ক্রেনের মেটাল ক্যাটওয়াকে দাঁড়িয়ে থাকেন, লবণের গন্ধ মেশানো বাতাস তার চোখে মুখে লাগে।
তিনি তখন বুঝতে পারেন যে এই বন্দর পরিচালনা করা সফটওয়্যারটি তার নিজের স্নায়বিক প্রতিক্রিয়ার চেয়েও দ্রুত কাজ করছে। হুম। চীনা শিপিং জায়ান্টের লোগো লাগানো একটা কন্টেনার যখন তার মাথার ওপর দিয়ে দুলোতে যায়, তার মনে হয় তিনি যেন 2 মহাদেশ জুড়ে বিস্তৃত এক বিশাল যন্ত্রের একটা অতি ক্ষুদ্র অংশ মাত্র। তার ক্রেন কেবিন থেকে এই ম্যাক্রো স্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল একটা দ্রুতগতির অস্পষ্ট দৃশ্য বলে মনে হয়। ম্যানুয়েলের এই অনুভূতিটা সরাসরি একটা বিশাল অপারেশনাল ওভারহলের ফলাফল। ওই চাইনিজ শিপিং কর্পোরেশন কসকো স্পেনের বন্দরগুলোতে যে বিনিয়োগ করেছে তা কেবল কিছু কাঁচা টাকার যোগান ছিল না। তারা স্প্যানিশ বন্দরগুলোতে তাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা চালু করেছে, যাকে বলা হয় টার্মিনাল অপারেটিং সিস্টেম বা টিওএস। দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। স্পেনের মতো একটা ন্যাটোভুক্ত দেশের প্রধান একটা বন্দরে একটা বিদেশি কোম্পানি কিভাবে তাদের সম্পূর্ণ অপারেটিং সিস্টেম যান্ত্রিকভাবে পরিবর্তন করে ফেলতে পারে? এটা তো কোনো জবরদস্তিমূলক দখল বা হস্টাইল টেকওভার নয়। স্প্যানিশ কর্তৃপক্ষ এটা কেন মেনে নিল? কারণ এটা কোনো দখল নয়, এটা একটা সহযোগিতামূলক সিস্টেম আপগ্রেড। আগে ব্যাপারটা একটা ধীরগতির রিলে রেসের মতো ছিল। জাহাজ আসবে, তারপর তার কাগজপত্র চেক হবে, তারপর ক্রেন ঠিক করা হবে। এই পুরনো ব্যবস্থাটি কার্যকর হলেও সেটি ছিল অত্যন্ত রৈখিক এবং ধীরগতির। ও আচ্ছা। টার্মিনালটিও তাদের সফটওয়্যারে চলছে, তাই ডাটার আদান প্রদান হয় মুহূর্তের মধ্যে। জাহাজটা জিব্রাল্টার প্রণালীতে প্রবেশের কয়েকদিন আগেই সফটওয়্যার জেনে যায় ভেতরে কি আছে আর গন্তব্য কোথায়। তার মানে জাহাজটা দিগন্তে দেখা যাওয়ার আগেই ক্রেন, ট্রাক আর অভ্যন্তরীণ ট্রেনের বুকিং স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে, জাদুর মতো। ঠিক তাই। অপেক্ষার সময় পুরোপুরি শূন্যে নামিয়ে আনাই হল এই রি-ইঞ্জিনিয়ারিংয়ের মূল লক্ষ্য। এর ফলে ভ্যালেন্সিয়া বন্দরের কার্যক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। বছরে 4.8 মিলিয়ন টিইউ পণ্য এখন এই বন্দর দিয়ে পার হচ্ছে। অবাক করা তথ্য হল, স্পেন আর চীনের মধ্যকার মোট বাণিজ্যের 50% শুধুমাত্র এই ভ্যালেন্সিয়া বন্দর দিয়েই সম্পন্ন হয়। বাপরে, 50%! যদি এত পণ্য একটা বন্দর দিয়ে আসে, তাহলে সেগুলো যখন মহাদেশের গভীরে প্রবেশ করবে, তখন তো ডাঙায় কাস্টমসের এক বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার কথা। সমুদ্রের গতি যতই থাকুক, ডাঙার কাগজপত্র তো সেই পুরনো আমলাতান্ত্রিক গতিতেই চলার কথা। হ্যাঁ, এই লজিকটা স্বাভাবিক, কিন্তু এখানেই জারাগোজার ভূমিকা চলে আসে। একদম। জারাগোজা স্পেনের একটা শুষ্ক রৌদ্রোজ্জ্বল প্রান্তর, যা মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া আর বিলবাওয়ের ঠিক মাঝখানে। এখানে এলেনা নামের একজন লজিস্টিক এজেন্টের গল্পটা খুব প্রাসঙ্গিক। তার অফিসটা একটা প্রিফ্যাব কন্টেনারের ভেতরে, যেখানে সবসময় বাসি কফি আর অতিরিক্ত ব্যবহার করা ইলেকট্রনিক্সের একটা গরম গন্ধ লেগে থাকে। হ্যাঁ, এলেনার মতো এজেন্টরাই মূলত এই বিশাল লজিস্টিক নেটওয়ার্কের ধমনীগুলো সচল রাখেন। হ্যাঁ, গত মঙ্গলবার রাত 3টায় এলেনার ফোনে একটা কল আসে। নিংবো থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অটোমোটিভ যন্ত্রাংশের চালান ভূমধ্যসাগরে ঝড়ের কারণে আটকে গেছে। আবহাওয়া তো আর অ্যালগোরিদম দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। একজন এজেন্ট হিসেবে এলেনা বুঝতে পারেন যে মাত্র 48 ঘন্টার এই বিলম্ব তার স্থানীয় ক্লায়েন্টকে দেউলিয়া করে দিতে পারে। ঠিক, কারখানা অ্যাসেম্বলি লাইন বন্ধ মানে কোটি টাকার ক্ষতি। একদম। তাকে একদিকে নিখোঁজ কাগজপত্র খুঁজতে হয়, অন্যদিকে ভাষার বাধা পেরিয়ে এই বিশাল কার্গোর হিসাব রাখতে হয়। তার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মানে নিজের ইয়ার্ড থেকে ট্রাকগুলোকে স্প্যানিশ গোধূলির আলো চিরে ফরাসি সীমান্তের দিকে নিরাপদে বেরিয়ে যেতে দেখা। বেল্ট অ্যান্ড রোডের মতো একটা বিশাল চুক্তি এলেনার মতো এজেন্টের জীবনের এই কাগজের পাহাড় কিভাবে দূর করছে? এই জায়গাতেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেবল কংক্রিটের বন্দর তৈরি করেই থেমে নেই। এর একটা অন্যতম প্রধান নীতি হল বাধাহীন বাণিজ্য বা আনইম্পিডেড ট্রেড। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেকানিজমটি কাজ করে তা হল অথরাইজড ইকোনমিক অপারেটর বা এইও চুক্তি। এই এইও চুক্তিটা আসলে কি? আগে চীন থেকে একটা কন্টেনার স্পেনে পৌঁছালে স্প্যানিশ কাস্টমসকে সেটা সম্পূর্ণ নতুন একটা পণ্য হিসেবে ধরে নিতে হতো। ম্যানুয়ালি বাক্স খুলতে হতো, কাগজপত্র চেক করতে হতো। এতে দিনের পর দিন সময় নষ্ট হতো। কিন্তু এইও চুক্তির অধীনে স্পেন আর চীন একে অপরের কাস্টমস আর সিকিউরিটি প্রোটোকলকে স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারছি। তার মানে এখানে বিশ্বাসের একটা ডিজিটাল সেতু তৈরি হয়েছে। তারা একে অপরের ইন্সপেকশনকে ভরসা করছে। একদম।
নিংবুরুর কারখানায় যখন একটা পণ্য এন্ট্রি পায় আর সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে যায় তখন স্প্যানিশ কাস্টমস সেই ডেটা সরাসরি গ্রহণ করে কন্টেনারটা ভ্যালেন্সিয়া পৌঁছানোর আগেই তার ডিজিটাল ছাড়পত্র স্পেনের সিস্টেমে তৈরি হয়ে থাকে এই পারস্পরিক আস্থার কারণে কাস্টমস পরিদর্শন ৬০ থেকে ৮০% কমে গেছে বাপরে, এতখানি কমে গেছে? হ্যাঁ, আর ছাড়পত্রের সময় কমেছে ৫০%। বর্তমানে ৯৫% কাস্টমস অপারেশন কোনো কাগজের ব্যবহার ছাড়াই সম্পন্ন হচ্ছে বিশ্বব্যাংকের মতে এই প্রক্রিয়াগুলোর কারণে বিশ্বব্যাপী শিপিংয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে অ্যালেনার মতো এজেন্টদের জন্য এর অর্থ হল বন্দরে পণ্য পৌঁছানোর সাথে সাথেই সেটা ট্রাকে উঠে রওনা দিতে পারে কোনো ফাইলের স্তূপ বা লাল ফিতার দৌরাত্ম্য নেই। এই গতির গল্পটা সত্যি রোমাঞ্চকর। তবে আমরা এতক্ষণ সমুদ্র আর সড়কপথের কথা বলছিলাম। এর বাইরে একটা সম্পূর্ণ ভিন্ন ভৌগোলিক ধমনী রয়েছে, যা মহাসাগরকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ইউরেশিয়ান স্থলভূমির উপর দিয়ে চলে গেছে। আমি ইইউ মাদ্রিদ রেল লিঙ্কের কথা বলছি, যাকে আধুনিক যুগের আয়রন ক্যামেল ফ্লিট বলা হয়। ঠিক, এটা ১৩,০০০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম নিয়মিত মালবাহী রেল সংযোগ। মাদ্রিদ অ্যাব্রোনিগাল টার্মিনালে হাভিয়ের নামের একজন টেকনিশিয়ানের কাজ হল এই বিশাল পথ পাড়ি দিয়ে আসা ট্রেনের নিচের অংশ পরীক্ষা করা। তিনি যখন ট্রেনের চাকা থেকে ধূসর খসখসে ধুলো পরিষ্কার করেন, তখন তিনি বুঝতে পারেন এই ধুলো ৮টি ভিন্ন দেশের মাটির সংমিশ্রণ। এই রেল সংযোগটা পুরো ইউরাশিয়াকে এক সুতোয় গেঁথে ফেলার একটা নিখুঁত যান্ত্রিক রূপ। এই ট্রেনগুলোতে হাইটেক সার্কিট থেকে শুরু করে সাধারণ খেলনা পর্যন্তই থাকে। হাভিয়ের একদিন একটা কন্টেনারের গায়ে হাতের একটা ছোট ছাপ দেখতে পান, হয়তো ৩ সপ্তাহ আগে চোচিয়াং প্রদেশের কোনো শ্রমিকের হাতের ছাপ সেটা। ওই মুহূর্তে হাভিয়ার অনুভব করেন যে মাদ্রিদ আর কেবল একটা গন্তব্য নয়, এই শহরটা এখন একটা ফুসফুসের মতো কাজ করছে, যা পূর্বের পণ্যগুলোকে প্রশ্বাসের মতো গ্রহণ করে আর একটা সংযুক্ত ইউরোপের দিকে নিঃশ্বাসের মতো ছড়িয়ে দেয়। খুব সুন্দর একটা উপমা এটা। আর ডেটা বলছে ২০১৪ সাল থেকে প্রায় ৬,৭০০ মালবাহী ট্রেন ইইউ ছেড়েছে, আর মাদ্রিদ রুটে ১,৮০০ রাউন্ড ট্রিপ সম্পন্ন হয়েছে। এগুলো প্রায় $৮ বিলিয়ন মূল্যের ১,৪৫,৫০০ কন্টেইনার বহন করেছে। আমি যদি একটা ভিজুয়াল উপমা দিই, সমুদ্রপথ হলো আমাদের পুরনো ধীরগতির ডায়াল আপ সংযোগ। প্রচুর ডাটা যায় কিন্তু সময় লাগে। আর বিমানপথ হলো অত্যন্ত দ্রুত কিন্তু ভীষণ ব্যয়বহুল স্যাটেলাইট সংযোগ। এই ট্রেনটা হলো ঠিক মাঝখানের একটা ফিজিক্যাল ব্রডব্যান্ড কেবল, যা গতি আর খরচের নিখুঁত ভারসাম্য বজায় রাখছে। একদম ঠিক বলেছেন। কিন্তু এখানে আমার একটা সাধারণ লজিকের প্রশ্ন আছে। ইউরেশিয়ান স্থলভাগে তো ট্রেনের লাইনের মাপ বা ট্র্যাক গেজ সব জায়গায় এক নয়। তাহলে একটা ট্রেন কিভাবে চীন থেকে কাজাখস্তান, রাশিয়া হয়ে ইউরোপ পার হয়ে স্পেনে ঢোকে? ট্রেনের ট্র্যাক গেজের ভিন্নতা আসলেই লজিস্টিক্সের ইতিহাসের অন্যতম বড় একটা যান্ত্রিক চ্যালেঞ্জ। চীন আর পশ্চিম ইউরোপ স্ট্যান্ডার্ড গেজ ব্যবহার করে, যার মাপ ১৪৩৫ মিলিমিটার, কিন্তু রাশিয়া, কাজাখস্তান আর বেলারুশ ব্যবহার করে ১৫২০ মিলিমিটারের ব্রড গেজ। আবার স্পেনে রয়েছে তাদের নিজস্ব আইবেরিয়ান গেজ। ফলে একটা আস্ত ট্রেন সোজা চালিয়ে দেওয়া কোনোভাবেই তো সম্ভব নয়। এর সমাধান হিসেবে তারা খোরগোশ সীমান্তের মতো জায়গাগুলোতে বিশাল আকার গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে। মানে তারা ট্রেনের চাকা বদলায় না, পুরো কন্টেনারটাই তুলে অন্য ট্রেনে বসিয়ে দেয়। এতে তো দিনের পর দিন সময় লেগে যাওয়ার কথা। এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের আসল ম্যাজিক। এই পুরো যান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হতে কয়েক দিন নয়, মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। বিশাল আকার ক্রেনগুলো নিখুঁত ছন্দে স্ট্যান্ডার্ড গেজের ট্রেন থেকে কন্টেনারগুলো তুলে ব্রড গেজের ট্রেনের বগিতে বসিয়ে দেয়। আর কাস্টমসের কাজ যেহেতু ডিজিটালি সম্পন্ন হয়, তাই সীমান্তে কোনো চেকিংয়ের জন্য ট্রেন বসে থাকে না। সমুদ্রপথে একটা জাহাজকে লোহিত সাগর আর সুয়েজ খাল পার হয়ে আসতে যে সময় লাগে, তার চেয়ে এই সরাসরি ছুটে চলা ব্রডব্যান্ড ট্রেন অনেক দ্রুত গন্তব্যে পৌঁছায়। হ্যাঁ, তাছাড়া এটা কেবল একমুখী কোনো পথ নয়। স্প্যানিশ ওয়াইন, উচ্চমানের জলপাই তেল আর কিউড মিট এখন এই একই ট্রেনে খুব দ্রুত গতিতে চীনের বিশাল মধ্যবিত্ত বাজারের জন্য ইইউতে পৌঁছাচ্ছে। ইইউ হল বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার। এই দুইমুখী বাণিজ্যের কারণেই আমরা দেখতে পাই যে স্পেনের ভেতরের নতুন প্রজন্মের শিল্পের গভীর ভিত্তি স্থাপিত হচ্ছে। স্পেনে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ৩৩১% বৃদ্ধি পেয়েছে, আর এই মূলধন রিয়েল এস্টেট বা পর্যটনের বদলে ভবিষ্যৎ প্রযুক্তির দিকে প্রবাহিত হচ্ছে।
ঠিক যেমন আরাগন অঞ্চলে চীনা ব্যাটারি জায়ান্ট ক্যাটেল এবং স্টেল্যান্টিস যৌথভাবে একটা বিশাল ব্যাটারি প্ল্যান্ট তৈরি করছে, আর বার্সেলোনায় চেরি নামের কোম্পানি বৈদ্যুতিক গাড়ির উৎপাদন লাইন স্থাপন করেছে। কিন্তু এখানে আমার হিসাবটা মেলছে না। চীনে তো ইতিমধ্যেই বিশাল সব ইভি মেগা ফ্যাক্টরি রয়েছে। তাহলে ট্রেনে বা জাহাজে করে গাড়ি পাঠানোর পরিবর্তে স্পেনের ভেতরে এত মিলিয়ন ইউরো খরচ করে নতুন কারখানা তৈরি করার যৌক্তিকতা কি? এর পেছনে অত্যন্ত তীক্ষ্ণ অর্থনৈতিক হিসাব রয়েছে। প্রথমত, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিগুলো ওজনে ভীষণ ভারী হয়। এত ভারী জিনিস হাজার হাজার কিলোমিটার পরিবহন করার একটা বিশাল ওয়েট পেনাল্টি বা ওজনজনিত অতিরিক্ত খরচ আছে। স্পেনের অভ্যন্তরে কারখানা স্থাপনের ফলে এই শিপিং খরচ পুরোপুরি এড়ানো সম্ভব হয়। আর দ্বিতীয় কারণটা নিশ্চয়ই ট্যারিফ বা শুল্ক। একদম। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে পণ্য উৎপাদিত হলে তাদের আমদানি শুল্ক দিতে হয় না। এর ফলে সাপ্লাই চেনের স্থিতিশীলতা অনেক বেড়ে যায় আর দাম প্রতিযোগিতামূলক থাকে। চীন এখন কেবল সস্তা প্লাস্টিকের খেলনা রপ্তানি করছে না, তারা গ্রিন টেকনোলজি আর উচ্চ প্রযুক্তির শিল্প সক্ষমতা রপ্তানি করছে। চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর উন্নয়নের জন্য তারা 540 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। স্পেনের এই প্রকল্পগুলো আসলে সেই বিশাল পরিকল্পনারই একটা বর্ধিত অংশ, যা ইউরোপ আর এশিয়ার মধ্যে একটা অবিচ্ছেদ্য ইকোনমিক লুপ তৈরি করছে। গাড়ির কারখানার পাশাপাশি তারা তো স্পেনের শহরগুলোতে নীরবে 5G সক্ষমতাও তৈরি করছে। হ্যাঁ, হুয়াওয়ে আর জেডটি এর মতো কোম্পানিগুলো স্পেনের ডিজিটাল অবকাঠামো ঢেলে সাজাচ্ছে। কিন্তু এখানে ভূরাজনৈতিক দ্বন্দ্বের একটা ব্যাপার চলে আসে। ইউরোপীয় ইউনিয়নের বা ন্যাটোর অনেক দেশই তো এই 5G প্রযুক্তি নিয়ে সন্দিহান এবং তারা এটা ব্লক করার চেষ্টা করেছে। সেখানে স্পেনে এই বিনিয়োগগুলো কিভাবে একটা মসৃণভাবে এগোচ্ছে? এখানেই আমাদের সেই সফট ইনফ্রাস্ট্রাকচার বা মানুষের সাথে মানুষের সংযোগের বিষয়টিতে আসতে হবে। ওই যে রাজা ষষ্ঠ ফিলিপের ঐতিহাসিক চীন সফর বা চংকিংয়ে 2 দেশের মেয়র পর্যায়ের আলোচনার মতো ব্যাপারগুলো, মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটি আর চীনের রেনমিন ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই স্থানীয় পর্যায়ের সম্পর্কগুলো কেন এত গুরুত্বপূর্ণ? তারা সরাসরি মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে না কেন? কারণ একে বলা যায় কৌশলগত নিশ্চয়তা বা স্ট্র্যাটেজিক সার্টেনিটি। বিনিয়োগ যদি কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে তবে তা অত্যন্ত ভঙ্গুর হয়। সরকার 4-5 বছর পর পর বদলায়। কেন্দ্রীয় সরকার ন্যাটোর চাপে যে কোনো মুহূর্তে বিনিয়োগ বাতিল করে দিতে পারে। কিন্তু সম্পর্কটা যখন জারাগোজা বা ভ্যালেন্সিয়ার মেয়রদের মধ্যে প্রথিত হয় তখন হিসাবটা পাল্টে যায়। হ্যাঁ, কারণ স্থানীয় মেয়রদের প্রধান চিন্তা থাকে তাদের এলাকার মানুষের কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়ন। ঠিক তাই। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যখন এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, 2 দেশের তরুণরা যখন একে অপরের ভাষা নিয়ে পড়াশোনা করে, তখন সেই সম্পর্কটাকে সাময়িক রাজনৈতিক উত্তাপ দিয়ে সহজে ছিন্ন করা যায় না। বেইজিং খুব ভালো করেই জানে যে স্থানীয় অর্থনীতির সাথে যুক্ত হয়ে গেলে ভূরাজনৈতিক ফ্রিকশনকে পাশ কাটানো অনেক সহজ হয়। আলজেসিরাসের অ্যালগোরিদমিক গতি, জারাগোজার রৌদ্রোজ্জ্বল প্রান্তর, মাদ্রিদের ধুলোমাখা ট্রেনের চাকা, বার্সেলোনার ইভি কারখানা আর 2 দেশের স্থানীয় স্তরের মানুষের মধ্যকার এই সংযোগ, সব মিলে একটা নিরবচ্ছিন্ন ইকোসিস্টেম তৈরি হয়েছে। স্পেনের এই রূপান্তর প্রমাণ করে যে আটলান্টিকের একটা ঐতিহাসিক রক্ষক কিভাবে ইউরেশিয়ান ইন্টিগ্রেশনের স্পন্দিত হৃদয়ে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ক্ষমতার চাবিকাঠি তার হাতেই থাকে যে সবচেয়ে দক্ষ রাস্তা তৈরি করতে পারে, যে বন্দর থেকে কারখানা পর্যন্ত দ্রুততম ডেটা সিঙ্ক্রোনাইজ করতে পারে এবং সর্বোপরি পূর্ব ও পশ্চিমের সংযোগস্থলের প্রবেশদ্বারে নিয়ন্ত্রণ যার হাতে থাকে। এই পুরো চিত্রটা আমাদের সামনে এমন একটা ভবিষ্যতের ইঙ্গিত দেয় যা প্রথাগত ভূ রাজনীতির বইগুলোতে লেখা নেই। যখন দুটো ভিন্ন গোলার্ধের অর্থনীতি, লজিস্টিক্স, ডাটা আর কর্মসংস্থানের আণবিক স্তরে পরস্পরের সাথে মিশে যায়, তখন ডিকাপলিং বা অর্থনৈতিক বিচ্ছিন্নকরণের ধারণাটা কেবল একটা রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। খুব শীঘ্রই হয়তো পুরনো যুগের লোহার পর্দার জায়গা দখল করে নেবে সাপ্লাই চেইনের এই অদৃশ্য কিন্তু অভেদ্য ডিজিটাল এবং সিলিকনের জাল, যা ছিঁড়ে ফেলা কোনো একক রাষ্ট্রের পক্ষেই আর ভৌতিকভাবে সম্ভব নয়।